ভূত চতুর্দশীর মারাত্মক এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। যে মানুষটা আমাকে লিখে পাঠিয়েছে সে আজও রাতে ঘুমোতে পারে না। ভূত চতুর্দশীর আগের দিনই সে আমাকে ইনবক্সে পাঠালো তার একটা ভয়াল মেসেজ। দিদি, বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমাদের বাড়িতে আজ যা ঘটছে তাতে ঠাকুমার পুরনো কথাটা মনে পড়ছে। ভূত চতুর্দশীর রাতে পিতৃ আত্মারা ফিরে আসে আর তাদের সঙ্গে আসে অচেনা ছায়াগুলো। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো কারোর মজা করা কথা, কিন্তু পরের ছবিটা দেখেই রক্ত হিম হয়ে গেল। ঘরের দেওয়ালে মোমবাতির আলোয় এক বিকৃত ছায়া নড়ছে, অথচ ঘরে তখন কেউ নেই। বাইরে মুষলধারে বৃষ্টি, কারেন্ট বারবার চলে যাচ্ছে, আর প্রতিবার আলো এলে সেই ছায়াটা একটু করে কাছে আসছে। রাতটা ছিল ভূত চতুর্দশী, আর গল্পটা শুরু হলো সেই মুহূর্ত থেকে যখন পরিবারের সবচেয়ে ছোট মেয়েটা হঠাৎ বলে উঠল, দিদা দরজায় এসেছে। কিন্তু দিদা তো 7 বছর আগেই মারা গেছে। ছিল অমাবস্যার আগের সেই ভুতুড়ে রাত, ভূত চতুর্দশী। আকাশ কালো মেঘে ঢেকে আছে, বাতাসে ধূপের গন্ধের ভারী ঘ্রাণ, যেন কেউ অদৃশ্যভাবে কোনো অচেনা আত্মাকে স্বাগত জানাচ্ছে। হঠাৎ এক অচেনা মেয়ের মেসেজ এলো ইনবক্সে, দিদি, আজ যা দেখেছি সেটা কাউকে বললে হয়তো পাগল ভাববে, কিন্তু আমি জানি ওরা ফিরে এসেছে। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো ভয় পাওয়া কুসংস্কারাচ্ছন্ন কথা, কিন্তু সে যখন বলল যে আজ ভূত চতুর্দশী আর সেই দিনেই ওদের বাড়ির পুরনো দেওয়ালে পুরুষদের ছায়া দেখা যাচ্ছে, অথচ বাড়িতে পুরুষ কেউ নেই, তখন ঠান্ডা একটা স্রোত নেমে গিয়েছিল পিঠ বেয়ে। মেয়েটি বলেছিল, দিদি, আমি ভিডিও করেছি, কিন্তু প্রতিবার দেখি রেকর্ডিংয়ের পর সেই ছায়াটা একটু করে কাছে আসে, পরের ভিডিও ঘরের ভেতর পর্যন্ত। সেই রাতেই চারপাশে শুরু হলো অদ্ভুত ঘটনা। বারান্দায় বাতি নিজে নিজে নিভে যাচ্ছিল, দরজা বন্ধ থাকলেও ভেতরে হাওয়া চলছিল, আর উঠোনে রাখা শঙ্খের ভেতর থেকে হঠাৎ ভেসে এলো মৃদু শব্দ, ওরা এসেছে। মেয়েটি জানলার ধারে গিয়ে দেখল এক সাদা শাড়ি পরা বৃদ্ধা ধীরে ধীরে উঠোন পেরিয়ে ঘরের দিকে এগিয়ে আসছে। মৃদু আলোয় তার মুখটা দেখা যাচ্ছিল না, কিন্তু গলায় পরা সেই লাল পুঁতির মালা আর পায়ের নুপুরের শব্দ একদম তার মৃত দিদার মতো। সে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু গলা থেকে শব্দ বেরোল না। ঘড়ির কাঁটা থেমে গেল, বাতাস স্তব্ধ, আর সেই বৃদ্ধা দরজার সামনে এসে ফিসফিস করে বলল, আমার প্রদীপটা নিভিয়ে দিস তো। সেই রাতে ওরা সবাই একসাথে বসেছিল ড্রয়িং রুমে। হঠাৎ ছাদের দিক থেকে অদ্ভুত টুপটাপ শব্দ এলো। ভেবেছিল প্রথমে বৃষ্টি পড়ছে, কিন্তু বাইরে আকাশ পরিষ্কার। মিনিট কয়েক পরেই ঘরের বাতাস ভারী হয়ে উঠল, ধূপের গন্ধটা বদলে গেল পোড়া কাপড়ের গন্ধে। মেয়েটি বলেছিল, দিদি, আমার মনে হচ্ছিল কেউ পেছন দিক থেকে তাকিয়ে আছে। ও যখনই ঘাড় ঘুরিয়ে তাকায় দেখে বারান্দার পাশে থাকা আয়নায় ঝাপসা একটা ছায়া দাঁড়িয়ে, একেবারে স্থির, কিন্তু ঘুরে দেখলেই কিছুই নেই। তার মা তখন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাচ্ছিলেন। হঠাৎ তিনি চিৎকার করে বললেন, কে এলো, কে এলো? আর তারপরই প্রদীপটা নিভে গেল নিজে নিজে। কিছুক্ষণ পর ওরা দেখতে পেল দেওয়ালে পুঁতির মালাটা ঝুলছে, হাওয়ায় নড়ে উঠছে, অথচ বাতাস কিন্তু নেই। ঘড়ির কাঁটা থেমে গেল 11:44-এ। ঠিক সেই সময়ই দিদার ঘরের দরজা হালকা করে খুলে গেল নিজের থেকেই, আর দরজার ফাঁক দিয়ে ঠান্ডা একটা হাওয়া এসে ছুঁয়ে গেল মেয়েটার গাল। ওর কথায় ওর মনে হচ্ছিল কেউ ঠিক ওর কানের পাশে নিঃশ্বাস নিচ্ছে। রাত তখন প্রায় 12টা পেরিয়ে গেছে। বাড়ির সবাই ভয়ে চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলছে না, শুধু ঘড়ির টিকটিক শব্দটা যেন বুকের ভেতর লাগছে। হঠাৎ বারান্দার জানলার কাছে ঠকঠক শব্দ, যেন কেউ বাইরে থেকে আলতো করে টোকা মারছে। মেয়েটির বাবা সাহস করে টর্চ জ্বালালেন। আলো গিয়ে পড়ল উঠোনের এক কোণে। সেখানে স্পষ্ট দেখা গেল 2 জোড়া পায়ের ছাপ, কাদামাটি মাখা, কিন্তু আশ্চর্যের বিষয় ওগুলো ঘরে ঢুকছে,
বেরোয়নি। এরপর থেকে পুরো বাড়িটা যেন অচেনা লাগছিল। দেয়ালের রং ম্লান হয়ে গেছে, বাতাসে অদ্ভুত এক ভারী গন্ধ, যেন কেউ অনেক দিন ধরে পুড়তে থাকা ধূপের পাশে বসে আছে। রাতে ঠাকুর ঘরের প্রদীপ যতবার জ্বালানো হচ্ছিল ততবারই তা নিভে যাচ্ছিল, যেন কেউ ইচ্ছে করে তা ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে। মেয়েটি লিখেছে, দিদি, ওর উপস্থিতি অনুভব করা যায়। ঠান্ডা একটা হাওয়া এসে দাঁড়ায় আমার পাশে, তারপর মৃদু করে বলে ওঠে, আমার আলো নিভে গেছে, আমার প্রদীপটা কে নেভালো। পরদিন সকালে ওরা উঠোনে দেখতে পায় ঠিক পুরনো মাটির প্রদীপটা পড়ে আছে, যেটা দিদা জীবিত থাকতে ব্যবহার করতেন। তার চারপাশে ছাই, পোড়া কাপড়ের গন্ধ আর মাটির দাগ। ওরা কেউ সেটাকে ছোঁয়নি, কিন্তু সেদিন দুপুরে হঠাৎ করে বাড়ির সবার ঘরে ছড়িয়ে পড়ল সেই একই গন্ধ। ঠাকুর ঘরের দেয়ালে তখন ফুটে উঠেছিল এক অদ্ভুত কালচে দাগ, দেখতে একদম মানুষের হাতের ছোঁয়ার মতন। তারপর থেকে বাড়ির সেই ঘরে কেউ আর রাতে থাকে না। প্রতিবেশীরা বলে মাঝরাতের দিকে এখনো জানলার কাছে হালকা টোকা শোনা যায়, আর বাতাসে ভেসে আসে মৃদু গলা, আমার প্রদীপটা কে নেভালো। মধ্যরাতের সময় উঠোনে অদ্ভুত আওয়াজ শোনা যেত। সবাই টর্চ নিয়ে বেরোতেই দেখা গেল কাদামাটি মাখা দুজোড়া পায়ের ছাপ উঠোনে ঢুকেছে, কিন্তু বেরোয়নি। সেই দাগগুলো ক্রমশ ঘরের দিকে এগোচ্ছে। বাতাসে ভারী গন্ধ, পোড়া কাপড় আর ধূপের মিশ্রণ। মেয়েটি লিখেছিল, মনে হচ্ছে কেউ আমাদের প্রতিটি পদক্ষেপ দেখছে। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল, ঠান্ডা হাওয়া এসে ঘিরে ধরল মেয়েটিকে। মোবাইলের স্ক্রিন হঠাৎ নিজে নিজে জ্বলল, আর ফিস ফিস আওয়াজ শোনা গেল, আমার আলো নিভিয়ে দিলে কেন। মেয়েটি ভয়ে ব্যাকুল, গলা খোলার চেষ্টা করলো, কিন্তু শব্দ বেরোলো না। সেই রাতটাকে সে আজও স্বপ্নে দেখে। শ্বাস থেমে যাওয়ার মতো ভয়ঙ্কর অবস্থা হয়েছিল তার। পরদিন তার মা ঠাকুর ঘরে গিয়ে দেখলেন প্রদীপের পাশে পোড়া কাপড়ের টুকরো পড়ে আছে, আর তাতে পুঁতির মালা জড়ানো। সেটি বহু বছর আগে দিদার ব্যবহার করা। আশ্চর্য বিষয়, মালাটার চারপাশে মাটিতে অদ্ভুত ছাপ, মানুষের না, অর্ধেক ছায়ার মতো। মেয়েটি লিখেছিল, মনে হচ্ছে দিদার সঙ্গে আরও কেউ এসেছে। পাশের বাড়ির এক প্রতিবেশী ভোরে দেখেছেন এক সাদা কাপড় পরা বৃদ্ধা উঠোন পেরিয়ে যাচ্ছে রাস্তার দিকে, হাতে তার জ্বলন্ত প্রদীপ। মুখ দেখা যায়নি, কিন্তু ধূপের গন্ধ বাতাসে ভেসে যাচ্ছিল। সেই মুহূর্তে কেউ ঘরের দরজায় তাকাতে সাহস পায়নি। তৃতীয় রাতে মেয়েটি আমাকে মেসেজ করেছিল আবার, দিদি, ও এখন আর শুধু ছায়া নয়, মনে হচ্ছে ও আমার ঘরের ভেতরে আছে। এরপর থেকে আর কোনো রিপ্লাই আসেনি। আমি ফোন করেছিলাম মেয়েটিকে, কিন্তু ফোনেও কোনো উত্তর মেলেনি। এক সপ্তাহ পরে খবর এলো পুরো পরিবার হঠাৎ করে গ্রাম ছেড়ে চলে গেছে। প্রতিবেশীরা বলছে মাঝরাতে জানলার কাছে আলতো টোকা দেওয়ার শব্দ এখনো শোনা যায়, আর বাতাসে ভেসে আসে সেই ফিসফিস কণ্ঠ, আমার আলো নিভিয়ে দিয়েছ। আজও সেই পুরনো বাড়ির পাশ দিয়ে কেউ গেলে গায়ে কাটা দেয়। জানলার ভেতর থেকে দেখা যায় মোমবাতির আলো নিভে আর জ্বলে। কেউ কেউ বলেছে মেয়েটির ঘরে রাত নামলে একটা ছায়া বসে থাকে, হাতে পুরনো পুঁতির মালা, মুখে অচেনা হাসি, আর বাতাসে ভেসে আসে সেই একই ফিসফিস কণ্ঠ, আমার প্রদীপটা কে নেভালো। বন্ধুরা, এই গল্পটা আমার পাঠিয়েছে যিনি, তার নামটি সে প্রকাশে অনিচ্ছুক। তার এক ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতা হিসেবেই সে আমাকে এটা পাঠিয়েছে। আজও কিন্তু সেই বাড়িটা ফাঁকা, কেউ সেখানে রাতে থাকে না। একবার ভেবে দেখো, ঠিক ভূত চতুর্দশীর রাতে জানলার ভেতর থেকে মোমবাতির আলো নিভছে আর জ্বলছে কিনা। এই গল্পটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানাও তুমি কি ভাবছো, আর সাবস্ক্রাইব করো আরও সত্যি ভয়ঙ্কর কাহিনী শোনার জন্য, কারণ পরের ঘটনা হয়তো তোমার বাড়ির পাশেই বাড়িতে ঘটছে।